হাসিনার বক্তৃতায় ক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিল শেখ মুজিবের বাড়ি। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাসভবন ভাঙচুর। হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ধানমন্ডি ৩২-এর ঘটনা, সরকারের বিবৃতি, ভারতীয় হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদ। শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন, অভিযোগ মেজর হাফিজের। ষড়যন্ত্র প্রতিহতে নির্বাচন দেওয়ার আহ্বান। এবং পুনর্গঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যদের নিয়ে বিতর্ক, নৈতিকতা বিবর্জিতদের দায়িত্ব দেওয়ার কঠোর সমালোচনা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিয়েছে। এছাড়া ভাঙচুর করা হয় ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ শেখ মুজিবের ভাস্কর্য মুরাল। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে তৈরি ক্ষোভের আগুনে আজও পুড়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। সেই সাথে চলছে ভাঙচুর। বুধবার রাত ৮টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জড়ো হয়। গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করেন তারা। পরে রাত 11:15টার দিকে ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে ফেলা হয় তিনতলা বাড়ির একটি অংশ। তবে আজ বেলা 12:30টা নাগাদ স্থানটি থেকে বেকু ও বুলডোজার সরিয়ে নেওয়া হয়েছে। আমরা চাই হাসিনা এবং বাকশালীর ফেরাউন, বাংলার ফেরাউনের বাড়ি ভেঙে দেওয়া হবে, ৩২ নম্বরে ঘুরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের যে কার্যকলাপ তারা দেখিয়ে গেছে, এই দল আবার পুনরায় আসুক আমরা চাই না। আমরা চাই এই সিরিয়াতে যেভাবে আসাদ সরকারকে যেভাবে একবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, একবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে এদেশের ভিতরে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করে দেওয়া হোক। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি আপনাদের সুশীলতার কারণে আগামীতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, এটার দায়ভার অবশ্যই এই বর্তমান সরকারকে নিতে হবে। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শেখ পরিবারের আত্মীয় ও জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাদের বাড়ি। ধানমন্ডিতে থাকা শেখ হাসিনার আরেকটি বাসভবন সুধানেও হামলা চালানো হয়। রাতে ঘটনাস্থলে গিয়ে ভবনের 2টি তলায় আগুন জ্বলতে দেখা যায়। খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখ বাড়ি নামে পরিচিত একটি স্থাপনাও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফেরও বাড়ি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়। চট্টগ্রাম ও সিলেটে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। রংপুরে 2টি শিক্ষা প্রতিষ্ঠান, রংপুর বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে স্থাপিত শেখ মুজিবুরের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। বুলডোজার দিয়ে ভাঙা হয় ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের মুজিব মুরাল। এছাড়াও দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, নারায়ণগঞ্জের শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে। সেখানকার সর্বশেষ খবর জানবো সহকর্মী রোমান চৌধুরী সুমনের কাছ থেকে। রোমান, শামীম ওসমানের বাড়ি ভাঙচুরের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? দুপুরেই যে শামীম ওসমানের যে পৈতৃক বাড়ি বা দাদার বাড়ি আছে, সেটি কিন্তু সন্ধ্যা থেকে ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ জনতা এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আমাদেরকে জানিয়েছিল শামীম ওসমানের হীরামহল বাইতুল আমান যে বাড়িটি আছে সেটিকে অপসারণ এবং ভাঙচুর করা। সেই ক্ষেত্রে কিন্তু সেই কার্যক্রম কিন্তু সন্ধ্যা 7টা থেকেই শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু সেই বাড়ি ভাঙচুর
কাজ চলছে এবং বুলডোজার দিয়ে কিন্তু বাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এই বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে সহস্রাধিক মানুষ সবাই কিন্তু বিক্ষুব্ধ যে গত 15 বছর যাবৎ যে নারায়ণগঞ্জের তথা বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার আমলে মানুষ আমাদেরকে জানিয়েছে যে নির্যাতন চলেছে, সেই নির্যাতনের প্রতিবাদেই কিন্তু এই বাড়ি ভাঙচুরের ঘটনা চলছে এখানে। তো এখানকার মানুষ আরও জানিয়েছে যে নারায়ণগঞ্জে গত 15 বছর জিম্মি ছিল মানুষ, সেই জিম্মি দশার থেকে বিক্ষুব্ধ মানুষ এখানে নেমে এসেছে। এবং আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছে যে ওনারাই শুধু এই উদ্যোগ নেননি, তাদের সাথে সাধারণ জনতা এবং শিক্ষার্থী সবাই তাদের সাথে আছেন। তা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুরো বাড়িটিকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অনেক সহস্রাধিক মানুষ এখানে তাদের ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে এবং তাদের কথা বলে যাচ্ছে। বাড়িটি কিন্তু এখানে বুলডোজার দিয়ে সেই সন্ধ্যা থেকেই ভাঙচুরের কাজ চলছে। তা এখানে কিন্তু মূলত যে বিষয়টি আমি আপনাদেরকে জানাতে আসলে বাইতুল আমানের যে বাড়িটি, এই বাড়িতে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা থেকে এখানে বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ের সভা কিন্তু এখানে অনুষ্ঠিত হতো। এখানে কিন্তু এই ওসমানদের যে রাজত্ব, ওসমান পরিবারের সন্তানদের এই বাড়িতেই জন্ম হয়েছে। তো সেই ক্ষোভই মানুষের মধ্যে আছে যে তারা বিগত 15 বছর যেই এখানে বাংলাদেশ সব জায়গায় জুলুমের শিকার হয়েছে, সেই জুলুমের প্রতিবাদে তারা এই বাড়িকে ভাঙচুর করছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের চাষারা বাইতুল আমানের বাড়ির সামনে থেকে সর্বশেষ। রোমান, আপনাকে ধন্যবাদ। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ এটি। আজ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর ও আজগুবি বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা ও অশ্রদ্ধা জানিয়েছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ নোট দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতকে লিখিতভাবে জানানো হয়েছে শেখ হাসিনাকে সংযম করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যেসব কথা বলেছেন তাতে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা উস্কে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সব বাধা ও ষড়যন্ত্র দূর করতে ও তাদের প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। এ সময় ধানমন্ডি 32 সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুলডোজার কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য নয়, কারণ সব তথ্য আমাদের কাছে আসেনি। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা। বিএনপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আজ সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরন্দী রেলওয়ে স্টেশন এলাকার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11টার দিকে জুলাই 24 শহীদ পরিবারের ব্যানারে শহীদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। বক্তারা বলেন, গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছেন, তবে তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না।
রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে পুনর্গঠিত ব্যাংকের পর্ষদ সদস্যরা। অভিযোগ উঠেছে অনিয়ম করে ঋণ বিতরণ জড়িত হয়ে পড়েছেন রক্ষকদের কেউ কেউ। এমনকি ঋণের সুদ মওকুফ করে ফায়দা নেয়ার মতো গুরুতর অভিযোগও তাদের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের প্রশ্ন, নৈতিকতা বিবর্জিত ব্যক্তিরা স্বচ্ছতার মাপকাঠিতে কিভাবে বিবেচিত হলেন? বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবির পুনর্গঠিত ইউনিয়ন ব্যাংকে তাকে পরিচালক পদে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। তার নিয়োগের নেপথ্যে উপদেষ্টার তদবির রয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারের সাথে সখ্যতাকে পুঁজি করে ধরাকে সরাজ্ঞান করা হুমায়ুন কবিরই এখন ইউনিয়ন ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশের পুনর্গঠিত পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল সম্প্রতি চাকরি হারিয়েছেন ঋণ বিতরণে অনিয়ম এবং আত্মীয়কে ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে। বিশ্লেষকরা বলছেন, নৈতিকতা যাদের দুর্বল তারা রাষ্ট্র সংস্কারের সময়ে কিভাবে নিয়োগ পান। এখন যে দুই তিনজনের সম্বন্ধে কথাবার্তা শোনা যাচ্ছে, তো ওরা কেন এমন করবে? এবং যদি এমন করেই থাকে তাহলে কেন বাংলাদেশ ব্যাংক সাথে সাথে তাদেরকে সরিয়ে দেয় না? যদি সরিয়ে না দেয় তাহলে তো সে আগের মতোই হলো, যে ওরা আজে বাজে কাজকর্ম করবে বা বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করবে, সেটা তো হয় না। প্রথমত নিয়োগগুলো দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের যখন নজরে আসে এই সমস্ত ভদ্রলোকেরা আসলে আসলে কি বলে ব্যাংকের উন্নতিকল্পে কাজ করছে না, বরঞ্চ তার নিজস্ব উন্নতিকল্পে কাজ করছে, তো তাদেরকে সরিয়ে দেওয়ার কথা। সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক অবনতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংক 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা, শিক্ষক, হিসাববিদ ও ব্যাংকিং পেশাজীবীদের নিয়ে এই পর্ষদ গঠিত হয়। আত্মীয় স্বজনের চাকরি, সুদ মওকুফের তদবির এবং গ্রাহকদের ঋণ পুনঃতফসিলের সুযোগ দিতে তৎপর নতুন পরিচালকদের কেউ কেউ। অর্থনীতিবিদরা বলছেন, পর্ষদ সদস্যদের উপরেই এখন নজরদারি বাড়াতে হবে। ব্যাংক ভেদে প্রত্যেকটা ব্যাংকে একটা আসলে অ্যাকশন প্ল্যান দিতে হবে, যে ওনারা সময়ের ভেদে কিভাবে কোন জায়গাটায় ইমপ্রুভমেন্টটা আনছেন, এবং সেইটা নিয়মিত ভিত্তিতে মনিটরিং করাটাও দরকার। সম্ভব হলে প্রতি মাসে, না হলে 2 মাস 3 মাস পর পর কিন্তু এই নজরদারিটা করতে হবে, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে কি হচ্ছে না এইটাকে খুবই নিবিড় পর্যবেক্ষণের ভিতরে রাখাটাই হলো এখন কেন্দ্রীয় ব্যাংকের সবচাইতে বড় দায়িত্ব। বিতর্কিত ব্যক্তিরা নিয়োগ পাওয়ায় এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংস্কার চাই, এক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে, সবার মধ্যে সব বিষয়ে ঐক্য নাও থাকতে পারে, তারপরও দেশের স্বার্থে ঐক্যের জায়গায় আসতে হবে বলে মন্তব্য করেন প্রফেসর ডক্টর AK এনামুল হক। জাতীয় ঐকমত্যের সন্ধানে চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটি হলে আঞ্চলিক সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঐক্য না হলে আগের চেয়ে কঠিন ফ্যাসিজম কায়েম হতে বেশি সময় লাগবে না। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ এর আয়োজনে ডক্টর মাহফুজ পারভেজের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ সহ অন্যান্যরা। এবারে বইমেলার খবর। ধীরে ধীরে জমে উঠেছে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা। লেখক, পাঠক ও দর্শনার্থীদের মিলন মেলা এবারের মেলা পেয়েছে ভিন্ন রূপ। শিশু, কিশোর থেকে সব বয়সী মানুষের ভিড় করছেন মেলায়। সাগরিকা আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন শফিকুল ইসলাম। প্রতি বছরের ন্যায় এবছরও 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী অমর একুশে বইমেলা 6ষ্ঠ দিনে পাঠক দর্শকদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পছন্দের লেখকদের বই খুঁজেছেন পাঠকরা, কেউ আবার ঘুরে দেখছেন নতুন নতুন বই। এই বছরের বইমেলা তো মাত্র বইমেলা শুরু হলো, আশা করা যায় যে সময়ের সাথে সাথে বইমেলা আরও জমে উঠবে। বইমেলা এসে ভালোই লাগছে, আমি সবসময় আসতে চেষ্টা করি। গত বছরের তুলনায় এই বছর এখন আসলে মানুষ ওই যে পরিমাণে খুবই কম, এর জন্য কোনো হ্যাসেল নেই। গত বছরের তুলনায় এবারের মেলায় স্টল ও আকার বেড়েছে, যোগ হয়েছে ভিন্ন মাত্রা।
গতবারের তুলনায় এবারের বইমেলাটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে, প্লাস হচ্ছে অনেক ডিফারেন্ট সংকলনের বই এসেছে, বিভিন্ন টাইপের বই এসেছে, আগের বারের থেকে নতুন নতুন কিছু বই এসেছে, তো খুবই ভালো লাগতেছে। আসলে প্রত্যেক বছরই আমি বইমেলায় আসি, আজকে এসেছি হচ্ছে লেখিকা হিসেবে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, খুবই ভালো লাগছে। প্রতি বছরের ন্যায় এবছরেও 28 ফেব্রুয়ারি পর্দা নামবে বাঙালি সংস্কৃতির ধারক 21শে বইমেলার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রিন্স রহিম আল হুসাইনি আগা খান পঞ্চম আজ শিয়া ইসমাইলি মুসলিমদের 50তম উত্তরাধিকারী ইমাম হিসেবে মনোনীত হয়েছেন। তার প্রয়াত পিতা প্রিন্স করিম আল হুসাইনি আগা খান চতুর্থ এর উইল উন্মোচনের পর এই ঘোষণা আসে। প্রিন্স করিম আগা খান 88 বছর বয়সে পর্তুগালের লিসবনে মারা যান। এখন উত্তরাধিকার সূত্রে নিযুক্ত ইমামের নেতৃত্বে সবাই অনুসরণ করবেন। বর্তমানে ইসমাইলি সম্প্রদায় 35টিরও বেশি দেশে বসবাস করে এবং তাদের সংখ্যা আনুমানিক 1,20,00,000 থেকে 1.5 কোটির বেশি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নারায়ণগঞ্জে 4 দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিলায়েন্স প্রপার্টি সলিউশন লিমিটেড। দুপুরে ফতুল্লায় পশ্চিম মাজদাইর পুলিশ লাইন সংলগ্ন এলাকায় সফি টাওয়ারের আবাসন মেলার উদ্বোধন করা হয়। রিলায়েন্স প্রপার্টি সলিউশন লিমিটেডের এমডি নাসির উদ্দিন জানান, মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য নানা ধরনের আকর্ষণীয় ছাড় রয়েছে। আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ স্কিল কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী খাবার উৎসব বাংলার ভোজ। 3 দিন ব্যাপী এই মেলা প্রতিদিন চলবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। রাজধানীর বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে দেশের বিভিন্ন অঞ্চলের রন্ধনশিল্পীরা হাজির হয়েছেন মুখরোচক সব ঐতিহ্যবাহী খাবার নিয়ে। ভোজন রসিকদের জন্য লোভনীয় সব খাবারের পসরা সাজিয়ে বসেছেন শতাধিক উদ্যোক্তা। পিঠাপুলি, মিষ্টান্নর সাথে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের গোস্ত রয়েছে মেলায়। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হাসিনার বক্তৃতায় ক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিল শেখ মুজিবের বাড়ি। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাসভবন ভাঙচুর। হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ধানমন্ডি 32-এর ঘটনা, সরকারের বিবৃতি, ভারতীয় হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদ। শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন, অভিযোগ মেজর হাফিজের। ষড়যন্ত্র প্রতিহতে নির্বাচন দেওয়ার আহ্বান। এবং পুনর্গঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যদের নিয়ে বিতর্ক, নৈতিকতা বিবর্জিতদের দায়িত্ব দেওয়ার কঠোর সমালোচনা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।